আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী, ইরান এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের তৃতীয় বৈঠক বসছে ওমানে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে দুইটি বৈঠকে কোনো সুরাহা না হয় আবারও তৃতীয় বৈঠকে বসছে ওমানে। তবে যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে, ইরান যদি পারমাণবিক কর্মসূচি স্থগিত না করে তাহলে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে সামরিক হামলা চালাবে। কিন্তু ইরান বলছে ভিন্ন কথা। ইরান বলছে তারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুতি হবে না। এরপর জানাবো, ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর হলে যা হবে। গাজা উপত্যকায় যুদ্ধবন্ধের লক্ষ্যে নতুন করে একটি যুদ্ধবিরতির পরিকল্পনার প্রস্তাব করেছে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে এ বিষয়টি জানিয়েছে। কর্মকর্তা তথ্য মতে নতুন এই প্রস্তাব কার্যকর হলে ৫ থেকে ৭ বছর স্থায়ী হবে যুদ্ধবিরতি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে গত ২৪ ঘণ্টায় ৫২ ফিলিস্তিনি নিহত। গাজায় হামলা আরও জোরদারের নির্দেশ নেতানিয়াহুর। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৫২ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকেই। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫১,৫০০ ছাড়িয়ে গেছে। জানাবো, ৪০ বছর পর ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে কেন জেদ্দায় গেলেন মোদি। গত ৪ দশক পর ভারতীয় প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সৌদি আরবের জেদ্দায় পা রেখেছেন নরেন্দ্র মোদি। দীর্ঘ দিন পর দেশটির কোনো প্রধানমন্ত্রীর এই সফরকে তাই উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। আজ দুই দেশের সফরে জেদ্দা বিমানবন্দরে অবতরণ করেন নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানটি। এবং সর্বশেষ জানাবো, ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। রাজধানীর ধানমন্ডিতে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার পরে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিত হতে দেখা গেছে। তবে ঢাকা কলেজ ও সিটি কলেজে সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারাও আমাদের এই আপডেট সংবাদ জানতে পারে। এবারে বিস্তারিত। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের তৃতীয় বৈঠক ওমানে। পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের ২ দফার বৈঠক করার পর আবারও আলোচনার আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। সিদ্ধান্ত অনুযায়ী পরোক্ষ সংলাপ পরবর্তী পর্ব ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তেহরান। আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই আলোচনার উদ্দেশ্য হল পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া। আমরা বিশ্বাস করি এবং এটাই বাস্তব যে এই দমনমূলক নিষেধাজ্ঞার কোনো ভিত্তি নেই। পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তবুও এ নিয়ে বিগত কয়েক দশকে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো অবৈধ, অন্যায্য এবং নিষ্ঠুর। এর আগে শনিবার রোমে দ্বিতীয় দফায় পরোক্ষ বৈঠকে দুই দেশ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। পরোক্ষ বৈঠক হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন
যুক্তরাষ্ট্র স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনার এক পর্যায়ে মুখোমুখি কথা বলেছেন বলে জানা গেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি সমাপ্তি ঘটানোর জন্য এই আলোচনা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে অস্পষ্ট রয়েছে, কারণ এর আগে প্রথমবার মার্কিন প্রশাসন ক্ষমতায় আসার সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে এসেছিল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরই ইরানকে নানা রকম হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তারা বলছে, হয় পারমাণবিক কর্মসূচি বন্ধ করো, না হয় আমরা ইরানে সামরিক হস্তক্ষেপ করব, অর্থাৎ ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং সঙ্গে রয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর হলে যা হবে। গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন একটি যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তাব করেছে কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা। এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে এই কথা জানিয়েছে। ওই কর্মকর্তার তথ্যমতে নতুন এই প্রস্তাব কার্যকর হলে 5 থেকে 7 বছর বয়সী হবে যুদ্ধবিরতি। প্রস্তাবে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিবে হামাস। এছাড়াও যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথাও বলেছে। এরই মধ্যে আলোচনার জন্য হামাসের শীর্ষ স্থানীয় একটি প্রতিনিধি দল কায়রোতে পৌঁছানোর কথা রয়েছে। জানা গেছে, হামাসের রাজনৈতিক শাখা আল কাসাম ব্রিগেড এর প্রধান মোহাম্মদ দারবিশ এবং প্রধান আলোচক খালিল আল হাইয়া এই আলোচনায় থাকবেন। তবে নতুন করে এই প্রস্তাব সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। 1 মাস আগে গাজায় ইসরায়েলে নতুন করে বোমা হামলা শুরু করার পর সর্বশেষ যুদ্ধবিরতি ভেস্তে যায়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য হামাস ও ইসরায়েল একে অপরকে দায়ী করছে। হামাস ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে কয়েকদিন পরই এমন উদ্যোগ নেওয়া হলো। ইসরায়েলের প্রস্তাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে হামাসকে নিরস্ত্রীকরণে দাবি জানানো হয়েছিল। গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের ধ্বংসযোগ্য এবং জিম্মিদের ফেরত পাওয়ার আগে যুদ্ধ শেষ করতে হবে। হামাস দাবি করেছে, জিম্মিদের মুক্তি দেওয়ার আগেই যেন ইসরায়েল সরকার যুদ্ধবিরতি প্রতিজ্ঞা করে। গাজায় হামলা আরও জোরদারের নির্দেশ নেতানিয়াহুর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 54 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকেই। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 51,700 ছাড়িয়ে গেছে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 1,800 ফিলিস্তিনি নিহত হয়। এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা বলছে, আজ দিনজুড়ে গাজায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ এবং অব্যাহত হামলা অব্যাহত রেখেছে এবং এর ফলে কমপক্ষে 53 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসকে প্রস্তাব দিয়েছিল ইসরায়েলি বাহিনী, কিন্তু হামাসের যোদ্ধারা এ ধরনের 2-4 দিনের ছোটখাটো প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, আগেও বর্তমানও প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, যদি যুদ্ধবিরতি করতেই হয় তাহলে আমাদের সমস্ত জিম্মিদের ছেড়ে দিতে হবে এবং তারপরে কেবল যুদ্ধবিরতি করা সম্ভব। তা না হলে আমরা এই ধরনের যুদ্ধবিরতি মানি না। কারণ এর আগেও নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতির কথা বলে তারপর হঠাৎ করেই সেখানে হামলা শুরু করে। ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ড হোক, হামাস সেটা বরদাস্ত করবে না। এই কারণে হামাস সরাসরি জানিয়ে দিয়েছে, তারা এখন থেকে কোনো ধরনের এই 2-4 দিনের জন্য যুদ্ধবিরতি চায় না। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। রাজধানীর ধানমন্ডিতে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ 22 এপ্রিল বেলা 11টার পরে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিত হতে দেখা গেছে। তবে ঢাকা কলেজ ও সিটি কলেজে সংঘর্ষের ওই ঘটনায় এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে
বলে জানা গেছে আজ ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনায় ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে ওই ঘটনার জেরেই এই হামলার ঘটনা ঘটতে পারে। দেখা যায় মাঝে মধ্যে সিটি কলেজ এর শিক্ষার্থীদের মারধর করে ঢাকা কলেজ, তাই সিটি কলেজের শিক্ষার্থীরাও মাঝে মধ্যে তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটায়। এই কারণে আজ ঢাকা সিটি কলেজের মধ্যে অনেক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সেখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে, তবে সেখানে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, প্রথমে কেনই বা সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের গায়ে হাত তুলল, সে বিষয়টি এখনও স্পষ্ট করা যায়নি। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।